where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা আবার দ্বাদশ শ্রেণীর রসায়ন ক্লাসে ফিরে এলাম। আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম আজকে আবার সেখান থেকেই শুরু করব। আমি সুব্রত সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এইচএস সেকশন, এসি ইনস্টিটিউশন, মালদা। চলো আমরা তাহলে আগের দিন কোথায় আমরা ছেড়েছিলাম সেটা একটু মনে করিয়ে দিই। আমরা বলেছিলাম যে তরলের গ্যাসের দ্রাব্যতা বলতে আমরা কি বুঝি, তরলে গ্যাসের দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, আমরা সেই সংক্রান্ত আলোচনাগুলো আগের দিন করেছিলাম। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে হেনরিজ ল, অর্থাৎ হেনরির সূত্রটা। তরলে গ্যাসের দ্রাব্যতার উপর হেনরির যে সূত্র, সেই সূত্রটা আমরা আলোচনা করব। স্থির উষ্ণতায় বিভিন্ন প্রকার তরল দ্রাবকে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতা, তার উপর অর্থাৎ দ্রবণের সাথে সাম্য অবস্থায় থাকা গ্যাসের চাপের সাথে কিভাবে পরিবর্তিত হয়, বিজ্ঞানী হেনরি সেটা কিন্তু প্রতিষ্ঠা করেন। এই সূত্রটাকেই আমরা বলছি হেনরির সূত্র। তিনি তার সূত্রে কি বলেছেন? বললেন, স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কোনো গ্যাসের দ্রাব্যতা ওই গ্যাসটা দ্রবণের সাথে সাম্যাবস্থায় থাকলে যে চাপ প্রয়োগ করে সেই চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ কোনো তরলে গ্যাসের দ্রাব্যতা দ্রবণের সঙ্গে সাম্য অবস্থায় থাকা উক্ত গ্যাসের চাপের সাথে সমানুপাতে পরিবর্তিত হয়। কীরকম তাহলে দেখা যাক। আমরা ধরে নিচ্ছি যে একটা তরল দ্রাবকের সংস্পর্শে কোনো একটা গ্যাসকে আমরা রেখেছি। এবার সেই গ্যাসটা ওই তরলে দ্রবীভূত হবে। তরলটা ওই উষ্ণতায় সর্বাধিক যতটা গ্যাস দ্রবীভূত করতে পারে সেই পরিমাণ গ্যাসকে দ্রবীভূত করে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করবে। অর্থাৎ ওই গ্যাসটা তরলে দ্রবীভূত হয়ে একটা দ্রবণ তৈরি করবে। এখন এই দ্রবণের গাঢ়ত্বটাকে আমরা আগের ক্লাসে বলেছি, একটা দ্রবণের গাঢ়ত্বকে আমরা 8 ভাবে প্রকাশ করতে পারি। এখানে দ্রবণের গাঢ়ত্বটাকে আমরা মূল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করেছি। আমি যদি ধরে নিই যে গ্যাসের চাপটা যদি পি হয় আর দ্রবণের গাঢ়ত্বটা যদি মূল ভগ্নাংশ এক্স দিয়ে আমরা প্রকাশ করি, তাহলে উইলিয়াম হেনরি কি বলছেন? বলছেন দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় থাকা গ্যাসের চাপ যদি পি হয় এবং দ্রবণের গাঢ়ত্ব এক্স হলে, এই এক্সটা কিন্তু মোল ভগ্নাংশ, অর্থাৎ গ্যাসীয় দ্রাবের মোল ভগ্নাংশকে প্রকাশ করছে।
তাহলে গাঢ়ত্বটা এক্স, মোল ভগ্নাংশ কথাটা লিখে দিই এখানে, এক্স মোল ভগ্নাংশ হলে হেনরির সূত্র থেকে লেখা যায় কি লেখা যায় হেনরির সূত্র থেকে? তাহলে বলছে পি ভ্যারিজাস এক্স, তার মানে চাপ যত বাড়বে গ্যাসের দ্রাব্যতা তত বাড়বে যদি উষ্ণতা ফিক্স থাকে। এবার এটাকে যদি ইকুয়েট করা হয় তাহলে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হবে, পি ইজ ইকাল টু কে এইচ ইন্টু এক্স। এই কে এইচটাকে আমরা বিজ্ঞানীর নাম দিয়ে বলছি হেনরি কনস্ট্যান্ট, হেনরিজ কনস্ট্যান্ট বা হেনরির ধ্রুবক, এই কে এইচটাকে বলা হচ্ছে। এই কে এইচ এর মানটা কিসের উপর নির্ভর করে? এই কে এইচ এর মানটা তরল দ্রাবক এবং গ্যাসের প্রকৃতি এবং সেই সঙ্গে উষ্ণতার উপরে কিন্তু নির্ভর করে। তাহলে হেনরির সূত্রটা কিন্তু খুব সিম্পল। আমি একটা তরলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ তরলের সংস্পর্শে যদি গ্যাসকে রাখি তাহলে ওই গ্যাস তরলে দ্রবীভূত হবে। কতটা দ্রবীভূত হবে সেটা দ্রবণের সঙ্গে সাম্যাবস্থায় যে গ্যাসটা আছে তার চাপের উপর নির্ভর করবে। সেই চাপ যত বাড়বে তরলে গ্যাসের দ্রাব্যতাও কিন্তু তত বাড়তে থাকবে। সেটাকেই আমরা ম্যাথমেটিক্যালি এখানে দেখালাম যে পি ভ্যারিজাস এক্স ইকুয়েট করলে কি দাঁড়ালো, পি ইজ ইকাল টু কে এইচ ইন্টু এক্স। এই কে এইচটা হচ্ছে হেনরিজ কনস্ট্যান্ট। এর মানটা কিসের উপর নির্ভর করে আমরা কিন্তু সেটা অলরেডি বলে ফেলেছি। এখানে আরেকটা বিষয় আমরা একটু মনে করাবো, আমরা একটা তরলের কন্ট্যাক্টে একটা গ্যাসকে রেখেছি। আমি তো একটা গ্যাসীয় মিশ্রণকেও রাখতে পারি, যে গ্যাসীয় মিশ্রণটা একাধিক গ্যাসের সমষ্টি। সেখানে প্রত্যেকটা গ্যাস ওই নির্দিষ্ট পরিমাণ তরল দ্রাবকে ওই স্থির উষ্ণতায় দ্রবীভূত হবে এবং প্রত্যেকের দ্রবীভূত হওয়ার পরিমাণটা ভিন্ন ভিন্ন হবে এবং সেটা ডিপেন্ড করবে কেএইচ এর মানের উপরে। যার কেএইচ এর মান বেশি হবে সেই গ্যাসের তরলে দ্রাব্যতা কম হবে। তাহলে বিভিন্ন গ্যাসকে যদি আমি একটা নির্দিষ্ট পরিমাণ তরলের বা তরল দ্রাবকের সংস্পর্শে রাখি তাহলে বিভিন্ন গ্যাস কম বেশি ওই তরলে দ্রবীভূত হবে একটা নির্দিষ্ট বা স্থির উষ্ণতায়। আমি ধরে নিচ্ছি এরকম চারটে গ্যাস আছে এ বি সি ডি। এই গ্যাসগুলো প্রত্যেকেই দ্রবীভূত হয়েছে। এই গ্যাসগুলো যখন একসাথে মিশ্রণে থাকবে তখন এদের প্রত্যেকের চাপকে আমরা অংশচাপ হিসাবে রিপ্রেজেন্ট করব। যদি এর আংশিক চাপ বা অংশচাপ পি এ, বি এর যদি পি বি হয়, সি এর যদি পি সি হয় আর ডি এর যদি পি ডি হয়, তুমি যে কোনো গ্যাসের ক্ষেত্রে যদি হেনরির সূত্র প্রয়োগ করো এবং এদের প্রত্যেকটা গ্যাসের যদি মোল ভগ্নাংশগুলো যদি পাশাপাশি নিয়ে নিই x1, x2, x3, x4 হয় তাহলে হেনরির সূত্র থেকে কিন্তু তুমি আগের মতো করেই আবার লিখতে পারবে যে এ গ্যাসের ক্ষেত্রে তুমি লিখতে পারবে পি এ ইজ ইকাল টু কে এ। এখানে এ গ্যাসের ক্ষেত্রে হেনরির কনস্ট্যান্টকে আমি কে এ দিয়ে প্রকাশ করছি, তাহলে হবে x1, বা এটাতে যদি এ লিখে দিতাম তাহলে এক্স এ হতো। আমি x2, x1, x2, x3, x4 লিখেছি, সেটা দিয়েই প্রকাশ করছি। তাহলে পি এ ইজ ইকাল টু হয়ে গেল কে এ ইন্টু x1। এইভাবে প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই কিন্তু পৃথক পৃথকভাবে হেনরির সূত্রটা প্রযোজ্য হবে। তাহলে একটি মাত্র গ্যাসও যদি তরলের কন্ট্যাক্টে থাকে তাহলেও যেমন হেনরির সূত্র প্রযোজ্য হবে, একাধিক গ্যাস মিশ্রণ হিসাবে
যদি সেই নির্দিষ্ট পরিমাণ তরলের কন্ট্যাক্টে থাকে তাহলে প্রত্যেকটা গ্যাসই কিন্তু কম বেশি ওই তরল দ্রাবকে দ্রবীভূত হবে নির্দিষ্ট উষ্ণতায়, এবং সেই সমস্ত ক্ষেত্রগুলোতে প্রত্যেকটাই হেনরির সূত্রটা পৃথক পৃথকভাবে প্রযোজ্য হবে। এই হয়ে গেল আমাদের হেনরির সূত্র। এবার এই সূত্র থেকে আমরা কেএইচ এর এককটা দেখি কি বেরোয়। দেখো আমরা যে রিলেশনটা পেয়েছি এখানে P ইজ ইকাল টু KH ইন্টু এক্স, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, KH ইজ ইকাল টু P বাই এক্স। পিটা হচ্ছে চাপ, এক্সটা হচ্ছে মোল ভগ্নাংশ। তাহলে এই মোল ভগ্নাংশের তো কোনো একক থাকে না। আমি চাপের একককে যদি অ্যাটমসফিয়ার দিয়ে প্রকাশ করি তাহলে এর তো কোনো একক নেই, এককবিহীন রাশি। তাহলে শুধু কি দাঁড়ালো, অ্যাটমসফিয়ার। তাহলে হেনরি ধ্রুবকের এককটা হচ্ছে অ্যাটমসফিয়ার। আবার যদি দ্রবণের গাঢ়ত্বটাকে আমি মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ না করি তাহলে কিন্তু আবার এককটা পাল্টে যাবে। তুই বলবে তাহলে মোল ভগ্নাংশ দিয়ে যদি প্রকাশ না করেন তাহলে কি দিয়ে প্রকাশ করব? আমাদের তো হাতে 8টা একক আছে। আমরা কি করি, মোল পার লিটারে অর্থাৎ মোলার গাঢ়ত্ব দিয়ে যদি দ্রবণের গাঢ়ত্বটাকে প্রকাশ করি তাহলে কি হবে, মোলার গাঢ়ত্বকে যদি আমি সি দিয়ে প্রকাশ করি তাহলে তখন কি লিখব, সি ভ্যারিজাস পি। চাপের উপরেই তো গ্যাসের দ্রাব্যতাটা নির্ভর করবে। তাহলে দ্রবণের গাঢ়ত্ব মানে গ্যাস কতটা দ্রবীভূত হয়েছে তার উপর নির্ভর করবে দ্রবণের গাঢ়ত্বটা কতটা। তাহলে সেই গাঢ়ত্বটাকে যদি আমি মোলার গাঢ়ত্ব সি দিয়ে প্রকাশ করি, মোল পার লিটারে যদি প্রকাশ করি তাহলে সি ভ্যারিজাস পি। তাহলে আমি যদি কনস্ট্যান্ট নিই তাহলে সি ইজ ইকাল টু KH ইন্টু পি। এখান থেকে যদি আমি KH এর এককটা বার করি তাহলে কিন্তু আবার পৃথক হয়ে যাবে, KH ইজ ইকাল টু পি বাই সি। এবার পি মানে তোমার অ্যাটমসফিয়ার, এটা উল্টো হয়ে গেল, সি বাই পি হবে, সি বাই পি। KH ইজ ইকাল টু সি বাই পি। তাহলে সি মানে ওপরে হয়ে গেল মোল লিটার ইনভার্স বাই এটিএম। তাহলে এখানে তোমার কি দাঁড়ালো, মোল লিটার ইনভার্স এটিএম ইনভার্স। তাহলে কিন্তু আবার ইউনিটটা আলাদা হয়ে যাবে। তাহলে তুমি গাঢ়ত্বটাকে কি দিয়ে প্রকাশ করছো তার উপর নির্ভর করছে তোমার KH এর এককটা কি হবে। এবার আমরা যাব আমি হেনরির সূত্রের গাণিতিক রূপটা এখানে লিখে রাখি, P ইজ ইকাল টু KH ইন্টু এক্স। এটাকে আমি ফোকাস করব। এর উপর ভিত্তি করে আমি KH এর ক্যারেক্টারিস্টিক্সটা দেখতে চাইছি, বৈশিষ্ট্যগুলো দেখতে চাইছি। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ KH। কি কি আছে, এরকম কটা ক্যারেক্টারিস্টিক্স আছে আমরা দেখি। এক নাম্বার হচ্ছে KH এর মানটা দ্রাবের প্রকৃতির উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে, আমি স্থির উষ্ণতায় একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক নিয়েছি, এখানে লিখেছি দেখো দ্রাবের প্রকৃতির উপরে। দ্রাব মানে এখানে গ্যাসের কথা বোঝানো হচ্ছে। আমি যদি বিভিন্ন গ্যাস নিই, একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবক, তার কন্ট্যাক্টে যদি আমি ভিন্ন ভিন্ন গ্যাস পৃথক পৃথকভাবে রাখি
তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা গ্যাসের দ্রাব্যতা মান এক হবে না, প্রত্যেকটাই আলাদা আলাদা হবে। এবার কোন গ্যাসের ক্ষেত্রে দ্রাব্যতার মান কত হবে সেটা নির্ভর করবে কেএইচ এর মানের উপরে। তুই বলবে কীরকম ভাবে? যে গ্যাসের ক্ষেত্রে কেএইচ এর মান বেশি হবে সেই গ্যাসের দ্রাব্যতা ওই তরল দ্রাবকে কম হবে। কি করে বুঝলাম, মনে রাখবো কি করে? তুমি এই রিলেশনটা দেখো, বলছে P is equal to KH into X, P is equal to KH into X। এবার KH এর মান যার বেশি হবে P এর সাথে তো এই মানটা সমান। এবার কারো যদি KH এর মানটা বেশি হয় তাহলে এই মানের সাথে সমান হতে গেলে X এর মানকে কমতে হবে। এই মানটা যত বাড়বে X এর মানকে তত কমতে হবে, এই মানটা যত কমবে X এর মানকে তত বাড়তে হবে। তাহলে X এর মান বাড়া মানে কি? তাহলে গ্যাসের দ্রাব্যতা বাড়ছে, গ্যাসের পরিমাণ বাড়ছে, পরিমাণ বাড়লে মোল ভগ্নাংশ বাড়বে। ওই জন্য বলছে যে বিভিন্ন গ্যাসকে যদি একটা নির্দিষ্ট দ্রাবকের তরল দ্রাবকের সংস্পর্শে রাখা যায় তাহলে যার ক্ষেত্রে কেএইচ এর মান বেশি হবে সেই গ্যাসের ক্ষেত্রে ওই তরলের দ্রাব্যতার মানটা কিন্তু কমে যাবে। এটা কেএইচ এর একটা ক্যারেক্টারিস্টিক্স। তুমি বিভিন্ন গ্যাসের কেএইচ এর মান দেখে বলে দিতে পারবে, তবে গ্যাসগুলোকে অবশ্যই একই চাপে রাখতে হবে, তাহলে তুলনা করতে পারবে তুমি। তাহলে তুলনা করাটা অনেক সুবিধাজনক হবে, চাপ যদি একই হয়। তাহলে বিভিন্ন গ্যাসের দ্রাব্যতা কার বেশি কার কম তুমি নিশ্চিন্তে বলে দিতে পারবে। 2 নাম্বার হচ্ছে কেএইচ এর মান দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে। তুমি বলবে কিভাবে? দ্রাবকের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করবে? বিভিন্ন দ্রাবক নিয়েছি, একটাই গ্যাস আছে। একটা গ্যাস জলে যতটুকু দ্রবীভূত হবে নির্দিষ্ট পরিমাণ যদি করে দিই প্রত্যেকটা দ্রাবকের, জলে যতটা দ্রবীভূত হবে বেঞ্জিনে নিশ্চয়ই ততটা দ্রবীভূত হবে না, ক্লোরোফর্মে নিশ্চয়ই ততটা দ্রবীভূত হবে না। একই মানে কিন্তু বিভিন্ন দ্রাবকে গ্যাস দ্রবীভূত হবে না। তাহলে সেখানে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করবে কোন গ্যাস কোন দ্রাবকে কতটা দ্রবীভূত হবে। সেক্ষেত্রে তুমি বলতে পারবে যে কোন গ্যাস কোন দ্রাবকে কতটা দ্রবীভূত হবে সেটাও কেএইচ এর মানের উপর নির্ভর করবে, সেটাও কেএইচ এর মানের উপর নির্ভর করবে। যার ক্ষেত্রে কেএইচ এর মান বেশি হবে তার ক্ষেত্রে দ্রাব্যতা কম হবে, যার ক্ষেত্রে কেএইচ এর মান কম হবে তার ক্ষেত্রে ওই গ্যাসের দ্রাব্যতা বেশি হবে। 3 নাম্বার হচ্ছে পি এর মান যদি একই রাখা হয়, একই রাখা হলে যে গ্যাসের কেএইচ এর মানটাই বলি, যে গ্যাসের ক্ষেত্রে কেএইচ এর মান বেশি তার দ্রাব্যতা কম হবে। তুমি ভাববে কেএইচ এর মান বেশি হলে এই দুটো কিন্তু একদম অ্যাডভার্স, বিপরীত। এর মান বাড়লে এর মান কমবে, এর মান কমলে এর মান বাড়বে। তার মানে কেএইচ এর মান যদি বাড়ে তাহলে এক্স এর মান কমবে, তার মানে দ্রাব্যতা কমে যাবে। তাহলে আমি কেএইচ এর মান যদি বেশি হয়, যার যে গ্যাসের ক্ষেত্রে কেএইচ এর মান বেশি তাহলে তার দ্রাব্যতা কম হবে। আর 4 নাম্বার হচ্ছে উষ্ণতা, অর্থাৎ উষ্ণতা যদি বাড়ে, উষ্ণতা বাড়লে কেএইচ এর মান বাড়ে। কারণ তুমি জানো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে এবং উষ্ণতা বাড়লে তরলে গ্যাসের দ্রাব্যতা কমে। গ্যাসের দ্রাব্যতা যদি কমে যায় তাহলে হেনরি ধ্রুবকের মান বাড়বে। তাহলে উষ্ণতা বাড়লে যখন দ্রাব্যতা কমছে তখন নিশ্চয়ই কেএইচ এর মানটা তাহলে
বৃদ্ধি পাবে। এই চারটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের কেএইচ সম্পর্কে জানতে হবে। তাহলে হয়ে গেল ক্যারেক্টারিস্টিক্সগুলো। নেক্সট হচ্ছে ভ্যালিডিটি অফ হেনরিজ ল, অর্থাৎ এই সূত্রের প্রযোজ্যতা, কোন কোন ক্ষেত্রে সূত্রটা প্রযোজ্য হবে, কোন কোন ক্ষেত্রে হবে না, অর্থাৎ লিমিটেশন কি কি আছে। বলছে কোনো গ্যাসীয় দ্রাব বা কোনো গ্যাস যদি তরলে অতিমাত্রায় দ্রবীভূত হয়, কিংবা যদি দেখা যায় যে ওই তরলে দ্রবীভূত হয়ে আয়নে বিয়োজিত হয়ে যাচ্ছে অথবা সংযোজিত হয়ে যাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হেনরির সূত্রটা প্রযোজ্য হবে না, এটা খেয়াল রাখতে হবে। তাহলে অতিমাত্রায় যদি দ্রবীভূত হয় তাহলে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। যদি দেখা যায় গ্যাসীয় দ্রাবটা তরল দ্রাবকে দ্রবীভূত হয়ে আয়নিত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে হবে না। অথবা যদি অণুগুলো সংযোজিত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু হেনরির সূত্রটা প্রযোজ্য হবে না। 2 নম্বর হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাসীয় দ্রাবটা তরল দ্রাবকের সাথে বিক্রিয়া করে দ্রবীভূত হলো। গ্যাসীয় দ্রাব যদি তরল দ্রাবকের সাথে বিক্রিয়া করে বসে, তাহলেও কিন্তু সেক্ষেত্রে হেনরির সূত্রটা প্রযোজ্য হবে না, এটা খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর হচ্ছে, চাপ যদি খুব বেশি হয়, চাপ যদি খুব বেশি হয় বা উষ্ণতা যদি খুব কম হয়, তাহলেও হেনরির সূত্র সঠিকভাবে প্রযোজ্য হয় না। এই 3টা ক্ষেত্র তোমাকে মনে রাখতে হবে। এখানে বিক্রিয়ার কথা মনে রাখতে হবে, জাস্ট পয়েন্টটাকে লিখে রাখলাম। আর এখানে আয়নিত অবলিক সংযোজিত অবলিক অতিমাত্রায় দ্রবীভূত, এই পয়েন্টগুলো যদি তোমার মনে থাকে, তাহলে কিন্তু তুমি বাকিটুকু নিজের ভাষায় লিখে দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রগুলোতে কিন্তু হেনরির সূত্রটা প্রযোজ্য হবে না, বাকি ক্ষেত্রগুলো সব ঠিক আছে। নেক্সট হচ্ছে, আমরা হেনরির সূত্রের 2-একটা বাস্তব ঘটনার কথা বলি। কিরকম? আমরা সোডা ওয়াটারের বোতল সবাই দেখেছি, আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েওছি। সোডা ওয়াটারের বোতলে দেখবে গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইডকে উচ্চ চাপে সুমিষ্ট রঙিন জলে দ্রবীভূত করে আমরা সোডা ওয়াটার তৈরি করি। পরে ছিপি দিয়ে শক্ত করে শিশিটাকে আটকে দিই। এবার আমরা যদি শিশিটাকে খুলি, তাহলে দেখবে সেই বোতল থেকে বা শিশি থেকে কিছুটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটা উচ্চ চাপে দ্রবীভূত করা ছিল, তার বেশ খানিকটা শিশির দ্রবণটাকে সঙ্গে নিয়ে বাবলসের আকারে বাইরে বেরিয়ে আসে। তুমি যদি ঝাঁকিয়ে নাও শিশিটা, তাহলে দেখবে আরো অনেকটা কার্বন ডাইঅক্সাইড দ্রবণ সমেত বাইরে ফেনার আকারে বেরিয়ে আসছে। কেন এটা হচ্ছে? তুমি উচ্চ চাপে দ্রবীভূত করেছিলে, কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে ছিপি আটকে রেখে দিয়েছিলে, ভেতরের চাপটা বজায় ছিল। এবার যখনই ছিপি খুললে
তখনই চাপ কমে গেল। তখন তরলের উপরিস্থিত চাপ বায়ুমণ্ডলীয় চাপ, চাপ কমে যাওয়ায় গ্যাসের দ্রাব্যতা কমলো, ন্যাচারালি কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবণ থেকে বাইরে বেরিয়ে আসছে। তাহলে এটা হেনরির সূত্রের একটা প্রাকৃতিক, যদিও প্রাকৃতিক বলবো না, কৃত্রিম একটা ঘটনা। প্রাকৃতিক একটা ঘটনাও আমরা বলি। আমরা ভূপৃষ্ঠ থেকে যখন ওপরের দিকে যাই তখন দেখবে অক্সিজেনের আংশিক চাপ বায়ুতে ধীরে ধীরে কমতে থাকে। সেই জন্য পর্বতের পাদদেশে দেখবে অক্সিজেনের বায়ুতে যে অংশচাপের মান থাকে, পর্বতের শীর্ষে সে অংশচাপের মান কিন্তু অনেকটা কমে যায়। ফলে পর্বতারোহীরা যখন পর্বত শিখরে যায় তখন বায়ুতে অক্সিজেনের অংশচাপ কম থাকায় তাদের রক্তে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কিন্তু কমে যায়। ফলে তারা কিন্তু নানা রকম অসুবিধার সম্মুখীন হন, কখনো কখনো তাদের শ্বাসকষ্টও হয় এবং অনেক সময় মেমোরিও লস হয়ে যায়। তাহলে এই ঘটনাও দেখতে পাই আমরা যে অংশচাপ অক্সিজেনের কমে যাওয়ায় রক্তে তার দ্রাব্যতা কমে যাচ্ছে। ন্যাচারালি আমাদের রক্তে যদি অক্সিজেনের পরিমাণ কমে যায় আমরা বিভিন্ন অসুবিধার সম্মুখীন হব, আমাদের শ্বাসকষ্ট হতে পারে, আমরা মেমোরি লস করতে পারি। এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এই তাহলে আমাদের মোটামুটি হয়ে গেল তরলে গ্যাসের দ্রাব্যতা। এবার আমরা কিন্তু এই চ্যাপ্টারের মূল অংশে ধীরে ধীরে ঢুকবো। আমরা এবার চলে আসব তরলের বাষ্পচাপের মধ্যে। ভেপার প্রেশার অফ এ লিকুইড। একটা তরলকে তুমি যদি খোলা অবস্থায় রাখো তাহলে দেখবে সেই তরলটা তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। তরলের এইভাবে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলি বাষ্পায়ন বা বাষ্পীভবন। আমরা নিচু ক্লাসে এটা পড়েছি। এই বাষ্পীভবনটা তুমি জানো যে যে কোনো উষ্ণতায় কিন্তু ঘটে, যে কোনো উষ্ণতায় বাষ্পীভবন হবে। তাহলে একটা তরলকে আমরা যদি কোনো আবদ্ধ পাত্রে স্থির উষ্ণতায় আংশিক পূর্ণ করে রাখি তাহলে দেখবে সেই তরল তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে। এই প্রথম দিকে তরলের মুক্ত পৃষ্ঠতল থেকে বাষ্পে পরিণত হওয়ার হারটা অনেক বেশি থাকে। আবার এই যে তরল তার মুক্ত পৃষ্ঠ থেকে নিষ্ক্রান্ত হয়ে তরল পৃষ্ঠের ওপরে যে ফাঁকা স্থান পাত্রের মধ্যে সেখানে বাষ্পাকারে জমছে, সেই বাষ্পীয় অবস্থায় বাষ্পের অণুগুলো তারা সেই ফাঁকা জায়গাটায় ইতস্তত বিচরণ করে। এই বিচরণ করার সময় কি হয়, বাষ্পীয় অণুগুলো বা গ্যাসীয় অণুগুলো তারা নিজেদের মধ্যে ধাক্কা খায়, তারা পাত্রের দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়, ইভেন তারা তরলের মুক্ত পৃষ্ঠের সঙ্গেও ধাক্কা খায়। যে গ্যাসীয় অণুগুলো কম গতি সম্পন্ন এবং তরলের মুক্ত পৃষ্ঠের সঙ্গে ধাক্কা খায় সেই অণুগুলোকে তরল কিন্তু আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে আবার তরলে পরিণত করে দেয়। তার মানে দুটো ঘটনা ঘটছে। এক হচ্ছে তরল তার উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হচ্ছে,
আবার যে বাষ্পটা তরলের মুক্ত পৃষ্ঠের উপরে সঞ্চিত হচ্ছে সেই বাষ্পটাও কিন্তু আবার তরলে ঘনীভূত হচ্ছে। তরলের বাষ্পে পরিণত হওয়াটাকে বলছি বাষ্পীভবন, আর বাষ্পের তরলে পরিণত হওয়ার ঘটনাটাকে আমরা বলছি ঘনীভবন। এই দুটো প্রক্রিয়া কিন্তু চলতে থাকে। তোমাকে মনে রাখতে হবে যে বাষ্পায়ন কিন্তু যে কোনো তাপমাত্রায় ঘটে এবং শুধুমাত্র তরলের উপরিতল থেকে ঘটে। কেন ঘটে? তাহলে তার কারণটা জানা দরকার। তোমরা জানো যে গ্যাসীয় অণুগুলোর মতো তরলের অণুগুলোও কিন্তু গতিশীল। তাদের গতিও কিন্তু স্বল্প থেকে উচ্চ গতিসম্পন্ন হতে পারে। তবে কি স্বল্প গতির অণু এবং উচ্চ গতির অণুর সংখ্যাটা কিন্তু খুবই কম থাকে। এবার তরলের মধ্যে তরল অণুগুলোও তো নিজেদের মধ্যে সংঘর্ষ করে। সেই সংঘর্ষের সময় তাদের কিন্তু বেগের বন্টন হয়। এই বেগের বন্টন হলেও যদি তরলের অণু তরলের উপরিতল থেকে বাষ্পীভূত না হয়, তাহলে এই বেগের বন্টনেও তরলের অণুগুলোর গড় গতিশক্তির কিন্তু কোনো পরিবর্তন হয় না একটা নির্দিষ্ট উষ্ণতায়। কিন্তু গতিবেগ বন্টনের ফলে যারা উচ্চ গতিসম্পন্ন হয় সেই সংখ্যাটা কম হলেও যাদেরকে তরল অণুগুলো আর ধরে রাখতে পারে না আন্ত আণবিক আকর্ষণ বলের মাধ্যমে, তারা কিন্তু তরলের মুক্ত পৃষ্ঠতল থেকে নিষ্ক্রান্ত হয়ে গ্যাসীয় দশায় চলে আসে। তাহলে রিজনটা ভাবতে হবে, মেকানিজমটা ভাবতে হবে, কেন তরল তার উপরিতল থেকে বাষ্পে পরিণত হয়। তাহলে অণুগুলো যখন নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয় তখন তাদের মধ্যে বেগের বন্টন হয়। তাহলে কিছু অণুর গতিবেগ বৃদ্ধি পায়, আবার কিছু অণুর গতিবেগ কমেও যায়। কিন্তু তাতে করে গড় গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। কিন্তু যদি সিস্টেম থেকে তারা বাইরে বেরিয়ে যায় তাহলে কিন্তু গড় গতিশক্তির মান হ্রাস পাবে। আর গড় গতিশক্তি কিন্তু উষ্ণতার সাথে, পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। তাহলে কিন্তু আবার তরলের নিজস্ব তাপমাত্রাও হ্রাস পাবে। ওই জন্য আমরা বলি তরলের বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়। যখনই তরল বাষ্পীভূত হবে তখন তার নিজের উষ্ণতা কিন্তু সেই কারণে হ্রাস পায়। বেগের বন্টনের ফলে যে অণুগুলো উচ্চ বেগ সম্পন্ন হলো, যাদেরকে আর তরলের অন্যান্য অণুগুলো আকর্ষণ করে আন্তঃআণবিক আকর্ষণের মাধ্যমে ধরে রাখতে পারলো না, যারা নিষ্ক্রান্ত হয়ে গেল, তারা বাষ্পীয় দশায় চলে এলো। এবার বাকি অণুগুলোর গড় গতিশক্তি হ্রাস পেল। যেহেতু গড় গতিশক্তি কমে গেল, সুতরাং তার সিস্টেমের উষ্ণতাও কমে গেল। সেই কারণে আমরা বলি যে বাষ্পায়নে শৈত্যের সৃষ্টি হয়। এবার গ্যাসীয় দশায় যে অণুগুলো আছে তারা নিজেদের মধ্যে কলিশনে লিপ্ত হচ্ছে, তারা পাত্রের দেওয়ালের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, তারা তরলের মুক্ত পৃষ্ঠের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এবার ওই সংঘর্ষে যারা পার্টিসিপেট করছে বা যারা সংঘর্ষে লিপ্ত হচ্ছে তাদের মধ্যে যাদের বেগ কম তাদেরকে তরল অণু আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে আবার ঘনীভূত করে তরলে পরিণত করে দিচ্ছে। এই প্রক্রিয়াটা দুদিক থেকে চলতে থাকে। প্রথম দিকে তরলের বাষ্পে পরিণত হওয়ার হারটা বেশি থাকে। সময় যত অতিবাহিত হয় তরলের বাষ্পে পরিণত হওয়ার হারটা আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে? তরল অণুগুলোর গতিশক্তি, গড় গতিশক্তি হ্রাস পাচ্ছে, তার উষ্ণতা হ্রাস পাচ্ছে। বাষ্পায়নের সাথে উষ্ণতারও সম্পর্ক আছে। উষ্ণতা কমলে বাষ্পায়নের হার কমে, উষ্ণতা বাড়লে বাষ্পায়নের হার বাড়ে। তাহলে উষ্ণতা যদি কমে বাষ্পায়নের হারও কমবে। তাহলে সময়ের সাথে সাথে খুব কম সংখ্যক অণু উচ্চ গতিসম্পন্ন হতে পারে, যারা তরল অণুগুলোর আকর্ষণ বাধা কাটিয়ে গ্যাসীয় দশায় যেতে পারে। সেই জন্য সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু তরলের বাষ্পীভবনের হারটা হ্রাস পায়।
পাশাপাশি কি হচ্ছে, সময় যত বাড়ছে তরলের তো প্রথম দিকে বাষ্পে পরিণত হওয়ার হার বেশি ছিল, তাহলে প্রথম দিকে বাষ্পের পরিমাণ কম ছিল, সময় যত এগিয়েছে বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বেড়েছে। এবার বাষ্পের পরিমাণ বাড়লে প্রতি ইউনিট ভলিউমে তাহলে বাষ্পীয় অণুর সংখ্যা বেশি, তার ফলে কি হচ্ছে, তরলের মুক্ত পৃষ্ঠে অনেক বেশি সংখ্যক অণু এখন আগের থেকে ধাক্কা খাচ্ছে, ফলে বাষ্পেরও ঘনীভবনের হার সময়ের সাথে সাথে বাড়তে থাকে, যেহেতু বাষ্পীয় অণুর সংখ্যাটা বাড়ছে। এইভাবে সময় যত এগোচ্ছে তরলের বাষ্পীভবনের হার কমছে, বাষ্পের ঘনীভবনের হার বাড়ছে। একটা সময় আসবে যখন এই দুটো হার সমান হয়ে যাবে, তখন আমরা বলবো যে তরল এবং বাষ্প সাম্য অবস্থায় এসছে। এই অবস্থায় তরলের উপরে স্থিত বাষ্পকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্প, আর এই বাষ্প যখন পাত্রের দেওয়ালে চাপ প্রয়োগ করবে সেই চাপটাকে আমরা বলবো সম্পৃক্ত বাষ্পচাপ বা তরলের বাষ্পচাপ। তরলের বাষ্পচাপ মানেই সম্পৃক্ত বাষ্পচাপকেই বোঝায়, অর্থাৎ যখন তরল এবং তার উপরিস্থিত বাষ্প সাম্য অবস্থায় থাকবে তখন বাষ্প পাত্রের দেওয়ালে যে চাপ প্রয়োগ করবে সেই চাপটাই হচ্ছে তার সম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে তরলের বাষ্পচাপ বলতে কি বুঝি আমরা সেটা বুঝলাম। এবার প্রশ্ন হচ্ছে যে তরলের এই বাষ্পচাপটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটো বিষয়ের উপর তরলের বাষ্পচাপ নির্ভর করে। তুমি বলবে কি কি? এক হচ্ছে তরলের প্রকৃতি, আর 2 নাম্বার হচ্ছে তরলের উষ্ণতা। এই দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তুমি বলবে তরলের প্রকৃতির উপর কিভাবে নির্ভর করে? দেখো, প্রত্যেকটা তরলের বাষ্পায়নের হার কিন্তু বিভিন্ন। কেন? তরলের বাষ্পায়নটা নির্ভর করছে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের উপর। যে তরলের ক্ষেত্রে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম সেই তরল অধিক উদ্বায়ী, সেই তরলের বাষ্পীভবনের হার একটা নির্দিষ্ট উষ্ণতায় অনেক বেশি হবে। যে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি ওই একই উষ্ণতায় সেই তরলের বাষ্পীভবনের হার পূর্বের তুলনায় কম হবে। তার মানে তরলের বাষ্পীভবনের হারটা নির্ভর করছে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কতটা তার উপর। তার মানে তরলের প্রকৃতির উপর নির্ভর করছে। যে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল কম হবে তার বাষ্পীভবনের হার বেশি হবে, যে তরলের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে তার বাষ্পীভবনের হার কম হবে। আমি 3টে তরলকে কনসিডার করছি। One is ether, another is ethanol, and the third one is water. ইথারের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেই আকর্ষণ বল সব থেকে কম। তাহলে এই তরলটা সব থেকে বেশি উদ্বায়ী। বেশি উদ্বায়ী করে দিলাম কেন? এর অণুগুলোর মধ্যে আকর্ষণ বল খুব কম। ইথারের থেকে ইথানলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি। এখানে হাইড্রোজেন বন্ডিং কাজ করে, তরলের অণুগুলোর মধ্যে ন্যাচারালি আকর্ষণ বলটা অনেক বেড়ে যায় হাইড্রোজেন বন্ডিং এর জন্য। নর্মালি যেখানে হাইড্রোজেন বন্ডিং থাকে না সেখানে অণুগুলোর মধ্যে ভ্যান্ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে শুধুমাত্র। ভ্যান্ডার ওয়াল আকর্ষণী বলের থেকে হাইড্রোজেন বন্ড অনেক বেশি স্ট্রং। তাহলে এই ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল
ইথারের তুলনায় বেশি, তাহলে এটা কম উদ্বায়ী। কম উদ্বায়ী। জলের ক্ষেত্রেও হাইড্রোজেন বন্ডিং আছে। জলের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ইথানলের থেকে আরো বেশি, আরো কম উদ্বায়ী। এটা আরো কম উদ্বায়ী। তাহলে পার্থক্যটা কি হলো? ইথারের অণুগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক কম। ইথানলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং আছে, জলের মধ্যেও হাইড্রোজেন বন্ডিং আছে। তাহলে দেখতে হবে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং কোথায় বেশি। স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং জলের ক্ষেত্রে বেশি, ইথানলের ক্ষেত্রে কম। কারণ ইথানলের ক্ষেত্রে C2H5 বন্ড O বন্ড H, আর জলের ক্ষেত্রে H বন্ড O বন্ড H। এই ক্ষেত্রে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের জন্য অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি হলেও এই বন্ডিং ইলেকট্রনটা তুলনামূলকভাবে জলের ক্ষেত্রে যতটা শিফটিং হয় অক্সিজেনের দিকে, অ্যালকোহলের ক্ষেত্রে ততটা শিফটিং হতে পারে না এই ইথাইল গ্রুপের প্লাস আই ইন্ডাকটিভ এফেক্টের জন্য। সেই জন্য বন্ড পোলারিটিটা জলের ক্ষেত্রে বেশি বলে স্ট্রেংথ অফ হাইড্রোজেন বন্ডিং জলের ক্ষেত্রে বেশি হয়। অণুগুলোর মধ্যে আকর্ষণ বল বেশি, অনেক কম উদ্বায়ী। এর থেকে বেশি উদ্বায়ী এটা, এর থেকে বেশি উদ্বায়ী এটা। তাহলে কোন তরল উদ্বায়ী হবে, কোন তরল অনুদ্বায়ী হবে, সেটা নির্ভর করবে তরলের অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণের উপর। যার আন্তঃআণবিক আকর্ষণ বেশি হবে তার উদ্বায়িতা কম হবে, সে অনুদ্বায়ী হবে। যার আন্তঃআণবিক আকর্ষণ বল বেশি হবে, যার আকর্ষণ বলটা বেশি, তার উদ্বায়িতা কম, সে অনুদ্বায়ী। আর যার আকর্ষণ বল কম, সে বেশি উদ্বায়ী। তাহলে এটা খেয়াল রাখতে হবে যে অণুগুলোর মধ্যে আকর্ষণ বলের উপর নির্ভর করছে যে কে বেশি উদ্বায়ী হবে, কে বেশি উদ্বায়ী হবে না। তাহলে তরলের প্রকৃতি একটা ফ্যাক্টর। যে বেশি উদ্বায়ী তার বাষ্পচাপ বেশি একটা নির্দিষ্ট উষ্ণতায়, স্থির উষ্ণতায় সবসময় আমাদের কনসিডার করতে হবে। তাহলে ইথারের বাষ্পচাপ বেশি, এর বাষ্পচাপ ইথারের থেকে কম। এর বাষ্পচাপ সব থেকে কম। তাহলে তরলের প্রকৃতির উপর বাষ্পচাপটা নির্ভর করছে। তরলের অণুগুলোর মধ্যে ক্রিয়াশীল আন্তঃআণবিক আকর্ষণ বলের উপর নির্ভর করছে কার বাষ্পচাপ বেশি হবে, কার বাষ্পচাপ কম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তরলের বাষ্পচাপ তরলের প্রকৃতির উপর নির্ভর করলো। তাহলে এখানে ইথারের বাষ্পচাপ সব থেকে বেশি, তারপরে অ্যালকোহল, তারপরে জল। দ্বিতীয় বলছে তরলের উষ্ণতা। তুমি জানো যে তরলের উষ্ণতা যত বাড়বে অণুগুলোর গড় গতিশক্তিও তত বাড়বে। গড় গতিশক্তি বাড়লে খুব সহজে কিছু সংখ্যক অণু সংঘর্ষের ফলে উচ্চ গতিসম্পন্ন হয়ে তরলের অণুগুলোর মধ্যে আকর্ষণকে উপেক্ষা করে গ্যাসীয় দশায় চলে আসতে পারে। ফলে বাষ্পায়নের হার বাড়বে। যত বেশি সংখ্যক অণু উচ্চ গতিসম্পন্ন হবে, উচ্চ গতিশক্তির অধিকারী হবে, জলের অণুগুলো অন্যান্য অণুগুলোর আকর্ষণ বলকে উপেক্ষা করতে পারবে, তত বেশি সংখ্যক অণু বাষ্পীয় দশায় চলে আসতে পারবে। ফলে তরলের বাষ্পচাপও বাড়বে। সেই কারণে তরলের উষ্ণতা যত বাড়বে তরলের বাষ্পচাপও তত বেশি হবে।
এবার দেখো, আমি একটা বিশুদ্ধ তরল নিয়েছি, ধরো জল নিয়েছি, একটা নির্দিষ্ট উষ্ণতায় আবদ্ধ পাত্রে আমি একটা তরল হিসাবে জলকে নিয়েছি। পাত্রটা জল দ্বারা আংশিক পূর্ণ, তাহলে জলের ওপরের জায়গাটা ফাঁকা রয়েছে, উষ্ণতা স্থির। এবার ধরো উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, আমরা 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কথা ভাবছি, এটা এখানে লিখে রাখলাম। তাহলে বারবার আর আমার ফিক্সড উষ্ণতা বলতে হবে না, আমি যেটা কাজ করব 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করব। কখনো পরিবর্তন করলে আমি তখন উষ্ণতার পরিবর্তনের কথা বলবো। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা আবদ্ধ পাত্রের মধ্যে আমি কিছুটা পরিমাণ জল নিয়েছি, আর জলের উপরের অংশটা ফাঁকা রয়েছে। তাহলে কি হবে, জলের উপরিতল থেকে জলের অণুগুলো ধীরে ধীরে বাষ্পীয় অবস্থায় পরিণত হবে এবং এক সময় জলের বাষ্পীভবনের হার এবং জলীয় বাষ্পের ঘনীভবনের হারটা সমান হবে এবং একটা সাম্য বিরাজ করবে। এই অবস্থায় জলীয় বাষ্প যে চাপ প্রয়োগ করবে সেটা জলের ওই উষ্ণতায় বাষ্পচাপ। আমি দেখে নিলাম 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের বাষ্পচাপ বিশুদ্ধ জলের কথাটা লিখে দিলাম, বিশুদ্ধ জলের বাষ্পচাপ সমান P1। আচ্ছা, এটাকে আমি করি P0 করে দিই, বিশুদ্ধ অবস্থা বোঝাতে আমি জিরো কথাটা ব্যবহার করছি। তাহলে শুধু জল, তার বাষ্পচাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমি দেখলাম P0। এবার জলের মধ্যে আমি কি করলাম, একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের কিছুটা পরিমাণ যোগ করে দিলাম। কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য, কঠিনগুলো তো সাধারণত অনুদ্বায়ী, সবাই কঠিন পদার্থ মানেই অনুদ্বায়ী। তড়িৎ অবিশ্লেষ্য, তাহলে তড়িৎ অবিশ্লেষ্য কারা? যারা গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে আয়নিত হবে না। আমরা মূলত কাদের কথা ভাবি? আমরা চিনির কথা ভাবতে পারি, আমরা গ্লুকোজের কথা ভাবতে পারি, আমরা ইউরিয়ার কথা ভাবতে পারি। আমরা এই জাতীয় কঠিনগুলোকে ব্যবহার করব এই দ্রবণ চ্যাপ্টারে, যারা অনুদ্বায়ী এবং তড়িৎ অবিশ্লেষ্য, কঠিন তো বটেই। তাহলে এই রকম একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যখন ওই নির্দিষ্ট পরিমাণ জলের মধ্যে যোগ করলাম, কঠিন তো অনুদ্বায়ী, সে তো আর বাষ্পীভূত হবে না। যোগ করলে দেখলাম ওই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলীয় দ্রবণ, এবার জলীয় দ্রবণের বাষ্পচাপ পেলাম P। এবার P আর P0 আমি তো মান বুঝতে পারছি না, কিন্তু আমি যখন এক্সপেরিমেন্টালি করলাম তখন দেখলাম যে P0 ইজ গ্রেটার দ্যান P, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপটা কমে গেল। বিশুদ্ধ জলের বাষ্পচাপ যা ছিল 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, বিশুদ্ধ জলের মধ্যে যখন আমি কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ যোগ করলাম, করে দ্রবণ তৈরি করলাম, ওই পরিমাণ জলের মধ্যেই দেখলাম দ্রবণের বাষ্পচাপটা কমে গেল। কেন কমে গেল? দ্রবণের যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপে দেখলাম শুধুমাত্র জলীয় বাষ্পের কণাই আছে, সামান্যতম কঠিনের অণু ওই বাষ্পের মধ্যে পাওয়া যায়নি। তাহলে যে দ্রবণের যে বাষ্পচাপ সেটা প্রকৃতপক্ষে জলীয় বাষ্পচাপ। তাহলে এই বাষ্পচাপের মানটা কমে গেল কেন? কমে যাওয়ার কারণ হচ্ছে, যখন জল বিশুদ্ধ অবস্থায় ছিল, তরলের মুক্ত পৃষ্ঠের সমস্ত জলের অণুই ছিল,
যখন দ্রবণটা তৈরি করলাম, কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের দ্রবণ তৈরি করলাম, তখন দ্রবণের সারফেসে, দ্রবণের পৃষ্ঠতলে জলের অণুর সংখ্যা কমে গেল, কারণ এখন দ্রবণের পৃষ্ঠতলে জলের অণু এবং কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের অণুও কিন্তু উপস্থিত আছে। তাহলে দ্রবণের পৃষ্ঠতল থেকে নিষ্ক্রান্ত জলের অণুর সংখ্যা বিশুদ্ধ জলের তুলনায় কমে গেল। তাহলে একই উষ্ণতায় কম সংখ্যক জলের অণু দ্রবণের পৃষ্ঠতল থেকে নিষ্ক্রান্ত হয়ে সাম্যাবস্থার সৃষ্টি করেছে। ফলে কম সংখ্যক অণু নিষ্ক্রান্ত হওয়ায় দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ তরলের বা বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে কমে গেছে। তাহলে তোমাকে জানতে হবে যে বিশুদ্ধ তরলের যা বাষ্পচাপ হয় একটা নির্দিষ্ট উষ্ণতায়, ওই তরলের মধ্যে যদি কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করা হয়, তাহলে সেই দ্রবণের বাষ্পচাপ কিন্তু সর্বদা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হবে, এবং তার কারণটা আমরা ব্যাখ্যা করলাম। এবার মজা হচ্ছে যে জলের মধ্যে আমি বিশুদ্ধ জল নিয়েছিলাম, তার মধ্যে আমি ধরো ইউরিয়া যোগ করেছি। আমি তো ইউরিয়া 1 গ্রাম যোগ করতে পারি, ইউরিয়া 2 গ্রাম যোগ করতে পারি, ইউরিয়া 3 গ্রাম যোগ করতে পারি, ইউরিয়া 4 গ্রাম যোগ করতে পারি, ইউরিয়া 5 গ্রাম যোগ করতে পারি। তাহলে কি প্রত্যেক ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ একই হবে? না, পরিবর্তিত হবে। বাষ্পচাপ এইটুকু বলা যায়, দ্রবণের বাষ্পচাপ তুমি যতটুকুই কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করো, দ্রবণের বাষ্পচাপ সর্বদা বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপের থেকে কম হবে। কতটুকু কম হবে সেটা বিজ্ঞানী রাউল্টস তার সূত্রের দ্বারা নির্ণয় করেছেন। আমরা এই রকম একটা কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই জাতীয় দ্রবণের ক্ষেত্রে দ্রবণের বাষ্পচাপ কি হবে, রাউল্টস সেই বিবৃতি দিয়ে বা সেই বিবৃতিটাকে সূত্রের আকারে প্রকাশ করেছেন। সেই সূত্রটা কি আমাদের জানতে হবে। স্থির উষ্ণতায় আমরা যদি কোনো বিশুদ্ধ দ্রাবকে কোনো কঠিন অনুদ্বায়ী তড়িৎ অবিশ্লেষ্য দ্রাব যোগ করে দ্রবণ তৈরি করি, রাউল্টস বলছেন ওই দ্রবণের বাষ্পচাপটা হবে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফলের সাথে সমান। তার মানে কি দাঁড়ালো, একটা দ্রবণের বাষ্পচাপ আমাদের, যেমন ধরো এখানে আমরা দ্রবণের বাষ্পচাপটাকে পি ধরেছি, আর বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপটাকে আমি ধরেছি P0, এবং বলেছি P0টা সবসময় পি এর থেকে বড় হবে। রাউল্টের সূত্র কি বলছে? রাউল্টের সূত্র বলছে তাহলে এই দ্রবণের বাষ্পচাপটা P = হবে P0 ইন্টু এই P0-র মানটা তো বড়, তাহলে এখানে যে রাশিটা আসবে তার মানটা অবশ্যই 1-এর থেকে ছোট হতে হবে। তাহলে একটা বড় মানকে 1-এর থেকে ছোট কোনো সংখ্যা দিয়ে গুণ করলে তবে সেটা P এর সাথে সমান হবে। বলছে সেটা কোন রাশি? বলছে দ্রবণে যে দ্রাবকটা আছে তার মূল ভগ্নাংশ দিয়ে যদি আমি বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপকে গুণ করি, তবেই সেটা দ্রবণের বাষ্পচাপের সাথে সমান হয়ে যাবে। আমি যদি বিশুদ্ধ দ্রাবকের মানে বিশুদ্ধ জলের না, দ্রবণে জলের, আমরা যদি দ্রবণে
জলের মোল ভগ্নাংশ x ধরি, তাহলে রাউলস কি বলছে, P ইজ ইকাল টু P0 ইন্টু এক্স। এটা হচ্ছে রাউলস ল। যদি এরকম বলতে চাও যে জলের মধ্যে, জলীয় দ্রবণে দুটো উপাদান আছে, একটা দ্রাবক একটা দ্রাবক, দ্রাবক হিসাবে আছে জল, আমি এটাও বলতে পারি যে জলের মোল ভগ্নাংশ ধরো x1 ধরে নিলাম, আর দ্রাবক হিসাবে যদি ইউরিয়া নিই তাহলে ইউরিয়ার মোল ভগ্নাংশ ধরো x2, একটা x1 একটা x2, এই দুটোর সমষ্টি কিন্তু জানবে সব সময় 1। একটা দ্রবণে যে উপাদানগুলো থাকে তাদের মোল ভগ্নাংশের সমষ্টি কিন্তু হবে সব সময় 1। তাহলে x1 প্লাস x2 কিন্তু অলওয়েজ 1। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ, দ্রাবক মানে এখানে তাহলে দ্রাবক কথাটা লিখে রাখি, দ্রাবক হচ্ছে জল আর দ্রাবক হচ্ছে ইউরিয়া। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ x1, তাহলে এখানে x1 নিব। একটা দ্রবণের দুটো উপাদান দ্রাবক এবং দ্রাবক, দ্রাবকের মোল ভগ্নাংশ আমি x1 ধরলাম, দ্রাবের x2 ধরলাম। তাহলে দ্রাবকের যদি x1 হয় তাহলে রাউলস বলছেন যে দ্রবণের বাষ্পচাপটা ওই দ্রবণে উপস্থিত বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ওই উষ্ণতায় ইনটু দ্রাবকের মোল ভগ্নাংশ, অর্থাৎ এই দুটোর গুণফল দ্রবণের বাষ্পচাপের সাথে সমান হবে। এটাই হচ্ছে রাউলস ল। আমরা যে ক্ষেত্রটা বিচার করলাম, এই ক্ষেত্রটা দ্রাবক কিন্তু এখানে উদ্বায়ী আর দ্রাবক কিন্তু অনুদ্বায়ী, এটা খেয়াল রাখতে হবে যে দ্রবণটা কিরকম, দ্রাবক হচ্ছে উদ্বায়ী আর দ্রাবকটা হচ্ছে অনুদ্বায়ী। এবার রাউলসের এই ল থেকে আমি যদি দ্রবণের বাষ্পচাপকে দ্রাবকের মোল ভগ্নাংশের সাথে লেখচিত্রে প্লট করি তাহলে প্লটটা কিরকম হবে দেখি। তাহলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমরা রিলেশনটা কি পেলাম, আমরা রিলেশন পেলাম দ্রবণের বাষ্পচাপ P ইজ ইকাল টু দ্রবণে উপস্থিত দ্রাবকের বিশুদ্ধ অবস্থায় বাষ্পচাপ P0 ইন্টু দ্রাবকের মোল ভগ্নাংশ x1। তাহলে সমীকরণটা কিরকম দেখো, P কে যদি আমি বাষ্পচাপকে যদি y অক্ষ বরাবর অর্থাৎ অর্ডিনেট বরাবর রাখি, তাহলে এটাকে যদি আমি মনে মনে y ধরি, তাহলে এইটা দেখো P0টা তো কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ফিক্সড, এটাকে যদি আমি m ধরি মনে মনে, আর এটা যদি আমার x1টা অর্থাৎ মোল ভগ্নাংশটা যদি x হয়, তাহলে সরলরেখার একটা সমীকরণ y ইজ ইকাল টু mx। তাহলে আমি যদি এবার লেখচিত্রটা অঙ্কন করি, আমি দুটো অ্যাক্সিস নিয়ে নিলাম, তাহলে y অক্ষ বরাবর আমি রাখবো P মানে বাষ্পচাপ, বাষ্পচাপ, এই বরাবর দ্রাবকের মোল ভগ্নাংশ, বাবারে দ্রাবকের মোল ভগ্নাংশ এই বরাবর কাজ করছে। এবার একটা জিনিস শিখে নাও, দ্রাবকের মোল ভগ্নাংশের পাল্লাটা কিন্তু সব সময় 0 থেকে 1 হয়। দ্রবণে যতগুলোই কম্পোনেন্ট থাকুক না কেন, তাদের গাঢ়ত্ব যদি আমি মোল ভগ্নাংশ দিয়ে প্রকাশ করি, তাহলে সেই গাঢ়ত্বের পাল্লাটা কিন্তু সবসময় 0 থেকে 1
এর মধ্যে থাকে। কারণ একটা দ্রবণে যতগুলো উপাদান থাকে তাদের মোল ভগ্নাংশের সমষ্টি সবসময় 1। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশের পাল্লাটা হচ্ছে আমার x1 এর মানটা 0 থেকে x1 = 1 পর্যন্ত হতে পারে। যখন x1 1 হয়ে যাবে, অর্থাৎ দ্রাবকের মোল ভগ্নাংশ যখন 1 হয়ে যাবে, তখন দ্রাবের মোল ভগ্নাংশ 0। তার মানে তখন কিন্তু দ্রবণে আর দ্রাব নেই, দ্রাব অ্যাবসেন্ট। দ্রাবক কিন্তু তখন বিশুদ্ধ অবস্থায় চলে গেল। তাহলে যখন দ্রাবকের মোল ভগ্নাংশ 1, সেটা কিন্তু নির্দেশ করবে কি? দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপকে নির্দেশ করবে। ঠিক আছে, এবার এখানে দেখো y = mx। y = mx মানে তুমি যে সরলরেখার সমীকরণটা এখানে পাচ্ছ সেটা মূলবিন্দুগামী। তার মানে এই মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে, যে সরলরেখাটা নেচার হবে এরকম, আর এই মানটা হবে, এই মানটা P10 মানে জলের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। আমরা যা কিছু এটা হিসাব করছি 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফিক্সড, ওটা P10। তাহলে দেখো এই লেখচিত্রটা আমি যদি বাষ্পচাপ মানে দ্রবণের বাষ্পচাপ বনাম দ্রাবকের মোল ভগ্নাংশের লেখচিত্র অঙ্কন করি, তাহলে লেখচিত্রের নেচারটা হবে এরকম, অর্থাৎ একটা সরলরেখা আমরা পাবো। যখন দ্রাবকের মোল ভগ্নাংশ 1 হয়ে যাবে তখন সেটা কিন্তু জলের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপকে নির্দেশ করবে। জলের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ এটা এই P1টা হচ্ছে বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ। যখন দেখো x1 0 মানে কি? দ্রাবক নেই, সব দ্রাবক, তাহলে তো তার বাষ্পচাপ থাকবেই না, 0। ওই জন্য শুরু হলো দেখো 0 থেকে। আর যখন মোল ভগ্নাংশ দ্রাবকের 1, যখন দ্রাব নেই তখন সর্বোচ্চ, মানে তখন দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ। তাহলে আমরা যদি রাউল্টস ল থেকে প্রাপ্ত যে সম্পর্কটা পেলাম, সেখান থেকে যদি দ্রবণের বাষ্পচাপ এবং দ্রাবকের মূল ভগ্নাংশের মধ্যে সম্পর্ক দেখাই লেখচিত্রের মাধ্যমে, তাহলে আমরা এরকম লেখচিত্রটা পাবো, অর্থাৎ একটা সরলরেখার সমীকরণ পাবো, যে সরলরেখাটা মূলবিন্দুগামী হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর ক্ষেত্রে আমরা যেটা পেলাম, 1 নম্বরতে আমরা পেলাম উদ্বায়ী দ্রাবক এবং অনুদ্বায়ী দ্রাবক। সেই ক্ষেত্রে আমরা রাউল্টস ল থেকে পেলাম P = P0 × x1, এই সম্পর্কটা পেলাম। দুই নম্বর ক্ষেত্র উদ্বায়ী দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক। সেক্ষেত্রে আমার কি হবে? যদি দুটোই উদ্বায়ী হয়, তাহলে এবার যখন দ্রবণের বাষ্পীভবন ঘটবে তখন কিন্তু দেখা যাবে
যে দ্রবণের উপরিস্থিত বাষ্পে দ্রাবক এবং দ্রাব উভয় প্রকার অণুই অবস্থান করছে। তাহলে সেক্ষেত্রে এবারের ক্ষেত্রটাকে আগে বিচার করতে হবে যে আমি দ্রাবক এবং দ্রাব দুটোই বলছি উদ্বায়ী। দ্রাবককে একা রাখলে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ অবস্থায় তার বাষ্পচাপ আমি পাবো। দ্রাবক যখন উদ্বায়ী, দ্রাব উদ্বায়ী, তাহলে দ্রাবকেও যদি আমি বিশুদ্ধ অবস্থায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখি একই পরিমাণে, যে পরিমাণে মেশাবো সেই পরিমাণে পৃথক পৃথকভাবে রেখেছি বিশুদ্ধ অবস্থায়, তাদের বাষ্পচাপগুলো পেয়ে গেছি। ধরো বিশুদ্ধ দ্রাবকের দ্বিতীয় ক্ষেত্রে, সেকেন্ড ক্ষেত্র আমরা ভাবছি, বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ সমান P10, জিরো দিয়ে বিশুদ্ধ অবস্থা প্রকাশ করছি। বিশুদ্ধ দ্রাবের বাষ্পচাপ সমান P20, অবশ্যই 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এটা আমরা ধরে নিচ্ছি। দ্রবণের মোট বাষ্পচাপ সমান ক্যাপিটাল পি। এবার দ্রবণের যে বাষ্পচাপটা আমরা পাচ্ছি সেই বাষ্পচাপের মধ্যে কি আছে? দ্রাবক এবং দ্রাব দুজনেই আছে। দ্রবণের উপরিস্থিত বাষ্পে দ্রাবকের বাষ্পও আছে, দ্রাবের বাষ্পও আছে। তাহলে দুজনেই আলাদা আলাদা চাপ প্রয়োগ করেছে। দ্রাবকের চাপকে বলবো দ্রাবকের অংশচাপ, দ্রাবের চাপকে বলবো দ্রাবের অংশচাপ। তাহলে আমি যদি ধরে নিই দ্রাবকের অংশচাপ সমান P1, দ্রাবের অংশচাপ সমান P2, এটাও কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। এটা আমি ধরে নিলাম। এবার দ্রবণে দ্রাব আছে, দ্রবণে দ্রাব আছে সমান X1 এত মোল ভগ্নাংশ। দ্রবণে আচ্ছা এটা সরি দ্রাবক আছে ওটা, আর দ্রাব আছে সমান X2 এত মোল ভগ্নাংশ। তাহলে দ্রাবকের মোল ভগ্নাংশ আর দ্রাবের মোল ভগ্নাংশ আমরা ধরে নিলাম একটা X1 একটা X2। এই কনসেপ্টটা আগে আমাদের ঠিক করতে হবে। তাহলে বিষয়টা ভেবে নাও। এবার আমি দ্রবণ তৈরি করছি একটা দ্রাবক একটা দ্রাব নিয়ে, দুটোই কিন্তু তরল, না হলে উদ্বায়ী প্রকৃতির হবে না। তাহলে বিশুদ্ধ দ্রাবক আর একটা বিশুদ্ধ দ্রাব দুটোই তরল, দুটোকে একটা পাত্রের মধ্যে নিয়ে মিশিয়েছি। মেশানোর আগে বিশুদ্ধ দ্রাবকের 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাষ্পচাপ কত P10 আমি দেখে নিয়েছি। বিশুদ্ধ দ্রাবটাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রেখে তার বাষ্পচাপ কত P20 আমি দেখে নিয়েছি। এবার দুটোকে দ্রাবক এবং দ্রাবকে একটা পাত্রের মধ্যে, আবদ্ধ পাত্রের মধ্যে মিশিয়ে দিলাম, দ্রবণ তৈরি হলো। এবার সেই দ্রবণ এবং তার বাষ্পের সাম্য অবস্থা প্রতিষ্ঠিত হলো। সাম্য অবস্থায় দেখলাম দ্রবণের মোট বাষ্পচাপ P। এবার এই যে বাষ্পচাপটা, এই বাষ্পচাপটা কে কে দিচ্ছে? দ্রাবক এবং দ্রাব দুজনেই উদ্বায়ী। তাহলে দ্রবণের উপরিস্থিত বাষ্পে দ্রাবক বাষ্পও আছে, দ্রাবের বাষ্পও আছে। দ্রাবকের বাষ্পচাপ আংশিক বাষ্পচাপ, দ্রাবকের অংশচাপ বা আংশিক বাষ্পচাপ, এটা আংশিক বাষ্পচাপ লিখলে বেশি ভালো হতো। আংশিক বাষ্পচাপ P1 আর দ্রাবের আংশিক বাষ্পচাপ হচ্ছে P2। তার মানে দ্রবণের মোট বাষ্পচাপটা তুমি লিখতে পারো P = তুমি এখানে লিখে দিতে পারো P1 প্লাস P2। এটা হচ্ছে দ্রবণের বাষ্পচাপ।
এবার রাউলস ল যদি এখানে আমি প্রয়োগ করি তাহলে ইন্ডিভিজুয়াল দ্রাবক এবং দ্রাবের ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রয়োগ করতে হবে। আমি যদি দ্রাবকের ক্ষেত্রে এবার রাউলস লটাকে অ্যাপ্লাই করি তাহলে দেখো কি হচ্ছে। দ্রাবকের ক্ষেত্রে হচ্ছে তাহলে দেখো আমার দ্রাবকের আংশিক বাষ্পচাপ কত P1, তাহলে P1 ইজ ইকাল টু P10 ইন্টু x1, এটা দ্রাবকের ক্ষেত্রে রাউলস ল। দ্রাবের ক্ষেত্রে রাউলস ল কি হবে? P2 ইজ ইকাল টু P20 ইন্টু x2, এটা। তাহলে দ্রবণের বাষ্পচাপ P ইজ ইকাল টু তুমি এখানে পেয়েছো P1 প্লাস P2, তাহলে আমি মান বসিয়ে দিই, তাহলে আমার P ইজ ইকাল টু P1 প্লাস P2 ইজ ইকাল টু P10 ইন্টু x1 প্লাস P10 ইন্টু x2। এইটা হলো আমার দ্রবণের বাষ্পচাপ রাউলস ল থেকে পাওয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রাবক এবং দ্রাবক দুটোই যদি উদ্বায়ী হয় সেক্ষেত্রে দ্রবণের বাষ্পে তুমি ভাববে দ্রাবক অণুও আছে, দ্রাবের অণুও আছে, দুজনের সম্মিলিত চাপ দ্রবণের চাপ। তাহলে দ্রাবকের চাপ তার আংশিক চাপ, দ্রাবের চাপ তার আংশিক চাপ, দুটোর আংশিক চাপ যদি P1 আর P2 হয় তাহলে দ্রবণের মোট বাষ্পচাপ P ইজ ইকাল টু P1 প্লাস P2, এই মানটা বার করলেই আমার হয়ে যাবে। তাহলে এই মানটা আমি কি করে বার করলাম? রাউলস ল অ্যাপ্লাই করলাম সেপারেটলি দ্রাবক এবং দ্রাবের ক্ষেত্রে। তাহলে দ্রাবকের ক্ষেত্রে হলো P1 ইজ ইকাল টু P10 ইন্টু x1, আর দ্রাবের ক্ষেত্রে হলো ওটা P20 ইন্টু x2। খেয়াল রাখতে হবে শুধু যে আমাদের x1 প্লাস x2 ইজ ইকাল টু কিন্তু 1, এটা খেয়াল রাখতে হবে। তাহলে লেখচিত্রটা করেই আমরা আজকে এখানে শেষ করব। এর লেখচিত্রটা তাহলে কি হবে আমরা সেটা দেখব। দেখো একই অক্ষ ব্যবহার করে আমি প্রথমে, এটা হচ্ছে দ্রাবক, এটা হচ্ছে দ্রাবক, আমি দ্রাবকের আগে লেখচিত্রটা দেখি y ইজ ইকাল টু mx, এই ফরম্যাটে আছে। তাহলে তাই যদি হয় তাহলে x1 এর মান 0 থেকে 1 হতে পারে। তাহলে আমি এখানে লিখি x1 ইজ ইকাল টু 0, এখানে লিখি x1 ইজ ইকাল টু 1। তাহলে x1 0, x1 1, 0 to 1 অবধি আছে। আচ্ছা, এটা এক কাজ করি, এই কালারটা দিয়ে করি। এইভাবে গেল। তাহলে এখানে যে মানটা পাচ্ছি, এই যে মানটা, এটা কি হবে? x1 যখন 1, তার মানে x1 1 মানে দ্রাবক একাই যখন আছে তখন তার বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ। তাহলে দ্রাবকের বিশুদ্ধ অবস্থার বাষ্পচাপ কত? P10। তাহলে এটা হয়ে যাবে P10, এটা।
এবার আমি যদি দ্রাবেরটা নিই, দ্রাবেরটা যদি কালার চেঞ্জ করে দিই, তাহলে দ্রাব যদি এই অ্যাক্সিস বরাবর রাখি x2 ইজ ইকাল টু 1, x2 ইজ ইকাল টু 0, কারণ মোল ভগ্নাংশ সবসময় পাল্লা 0 to 1, তার এর মধ্যে থাকতে হবে, এর কম বা এর বেশি হয় না। তাহলে এর ক্ষেত্রে কি হবে, আমি ধরো এরকম নিলাম, দ্রাবের ক্ষেত্রে দ্রাবের বাষ্পচাপটা ধরো কম ছিল, এরকম হলো। তাহলে যখন x2 1 তখন x2 বিশুদ্ধ অবস্থায় আছে, তাহলে এই যে মানটা, এই মানটা তাহলে কি হবে p2 0, এটা p2 0। তাহলে আমি এর লেখচিত্র পেলাম কোনটা, তার মানে দ্রাবকের মোল ভগ্নাংশ আমি x1 0, তার মানে এইটা পেয়েছি। তাহলে এখানে লিখে দিই, এটা দ্রাবকের মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ p1 p is equal to না p1 is equal to p1 0 into x, এর লেখচিত্র এটা। এটা হচ্ছে দ্রাবের, দ্রাবের মোল ভগ্নাংশ p2 is equal to p2 0 into x2, এর লেখচিত্র এটা। এবার তাহলে দ্রবণের লেখচিত্র কি হবে, তাহলে দ্রবণের ক্ষেত্রে মজাটা দেখো, তোমার দ্রবণে আছে p is equal to, আলাদা করে লিখে দিই, p1 0 into x1 প্লাস p2 0 into x2। আমার x1 প্লাস x2 1, তাহলে আমি যদি x1 is equal to 0 ধরি, তাহলে তখন x2 is equal to 1, কারণ সমষ্টি তো 1 হতে হবে। x1 যদি 0 হয় তাহলে x2 1 হবে, তাহলে x1 যদি 0 হয়, এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে এই টার্মটা 0 হয়ে গেল। তাহলে p is equal to কি হলো, তোমার x2 যদি 1 হয় তাহলে p is equal to তখন p2 0। অর্থাৎ দ্রবণের ক্ষেত্রে যে বাষ্পচাপ রেখা তুমি পাবে, সেই বাষ্পচাপ রেখাটা p2 0 বিন্দু হবে, এই বিন্দুগামী হবে। আর কি হবে, যখন x1 0 তখন x2 1, এই কন্ডিশনে তুমি এটা পেলে। আবার যদি তুমি x1 is equal to 1 ধরো, তখন x2 is equal to 0, তখন এই সমীকরণটা তখন কি হবে, এবার x1 1 এখানে বসালে তাহলে p is equal to p1 0 প্লাস, এবার x2 0 মানে তো এই টার্মটা 0 হয়ে গেল, তাহলে এটা 0, তার মানে p is equal to p1 0। তাহলে 0 থেকে 1 এই পাল্লার মধ্যে তুমি যদি সমীকরণটাকে করো, তাহলে তুমি দেখতে পাবে যে এই দ্রবণের যে বাষ্পচাপ, সেই বাষ্পচাপ রেখাটা p2 0 এবং p1 0 বিন্দুগামী হবে। দেখো p এর মান এখানে p1 0, এখানে p এর মান p2 0। তাহলে তুমি যে সরলরেখাটা পাবে, সেই সরলরেখাটা কিন্তু এই দুটো বিন্দুগামী হবে। এবার সরলরেখা পাবো কিনা সেটা তো আমি জানি না, সেটা তোমাকে দেখিয়ে দিই। তাহলে এখানে দেখো, এখান থেকে আমি যদি ইকুয়েট করি, আমার p is equal to, আমি এখানে x1 এর জায়গায় বসিয়ে দিচ্ছি, এখান থেকে x1 is equal to 1 minus x2, তাই যদি বসিয়ে দিই, তাহলে p1 0 into 1 minus x2 প্লাস p2 0 x2, তার মানে p1 0 প্লাস এখান থেকে আমি যদি x2 কমন নিয়ে নিই, তাহলে আমার হয়ে গেল p2 0 মাইনাস p1 0, এটা হবে। তাহলে p is equal to তোমার এটা। তাহলে এবার তুমি দেখো, এবার এটাকে এইভাবে যদি লিখি, p is equal to p2 0 মাইনাস p1 0 x2 প্লাস p1 0, এগুলো তো কনস্ট্যান্ট। তাহলে এটাকে তুমি যদি y ভাবো, y is equal to mx প্লাস c, তাহলে একটা সরলরেখার সমীকরণ, ওটাও একটা সরলরেখা পাবো। দ্রবণের বাষ্পচাপ আর মোল ভগ্নাংশের মধ্যে যদি সম্পর্ক করি,
তাহলে সেই সরলরেখাটা কি হবে? সেই সরলরেখাটা হবে P10 এবং P20 বিন্দুগামী। তার মানে আমি এই দুটো বিন্দুকে যদি যোগ করে দিই, এবার এই দুটো বিন্দুকে আমি যদি এবার যোগ করে দিই, এরকম একটা সরলরেখা পাবো, অথবা এটাকে আমি স্ট্রেট লাইন দিয়েও যোগ করে দিতে পারি, এরকম। তাহলে এটা হবে দ্রবণের মোট বাষ্পচাপ P = P10x1 প্লাস P20x2, এই সমীকরণের লেখচিত্র। তাহলে যখন দ্রাবক এবং দ্রাবক দুটোই উদ্বায়ী প্রকৃতির হবে তখন দেখো লেখচিত্র, দ্রবণের লেখচিত্র, মূল লেখচিত্র কিন্তু এটা। এখানে আমরা একটা দ্রাবকের পেয়েছি, একটা দ্রাবের পেয়েছি, দুটোই উদ্বায়ী বলে রাউল্টস ল থেকে আমরা রিলেশনটাকে বার করে নিয়ে লেখচিত্রে পুট করেছি। করার পর আমি এদের রেসপেক্টে দ্রবণের মোট বাষ্পচাপ সমীকরণ যেটা পেয়েছি তাকে প্লট করেছি। সেই প্লটের নেচারটাও সরলরৈখিক এবং সেটা P10 এবং P20 বিন্দুগামী হবে। এই হয়ে গেল মোটামুটি আমাদের এই অংশটুকু। আমরা পরের দিন আবার এটাকে আরও এগিয়ে নিয়ে যাব। আজকে আমরা এখানেই শেষ করছি, আমাদের সময় অনেকটা হয়েও গেছে, অনেক সময় হয়ে গেছে, আমরা যে টাইম আমাদের শিডিউল তার থেকে অনেক বেশি হয়ে গেছে। তোমরা এগুলো বাড়িতে রেডি করে নেবে, আমরা পরের দিন আবার এই চ্যাপ্টারটাকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।